আরো কয়েকটা ডুব দিয়ে উঠে এলো নাচের। ভেজা লুঙ্গি দিয়ে শরীর মুছে শুক্রটা পরিধান করে চলে এলো বাড়ির ভেতর। দেখতে পেল কলপার থেকে সদ্য গোসল সেরে বেরিয়ে আসা নওশাদকে। ভেজা কাপড় দড়িতে মেলে দিয়ে ঘরে যেতে যেতে ভাইয়ের উদ্দেশ্যেই বলল, দাঁড়া আইতেছে, এক লগে খাইতে পাবো। ঘরে এসে দেখলো আনাড়ি হাতে শাড়ি পরার চেষ্টা করছে মিশ্রে, কিন্তু পারছে না। মনে হচ্ছে যেন দড়ি পাকাচ্ছে নিজের শরীরে। নাজি সাদা একটা গেঞ্জি পরে উদাস কণ্ঠে বললাম, আনাজ কাটতে পারো না, রাখতে পারো না, সাঁতার কাটতে পারো না, উঠান ঝাড়ু দিতে বয়স্ক মানুষের মতো হাঁপানে উঠে মাজা বেশ করে সময় সেবা করতে পারো না, দূরে বিরতির আলাপও পারো না, এখন তুই শাড়িটাও পরতে পারো না। তুমি তাহলে পারো না কি? বইরে ঝাক্কাস তো আমার রীতিমতো ঠকায় দিল। এখন কি হইব? জীবন কেমনিতে কাটাইতে হইব? ঝাক্কাস নয়, আমার দাদার নাম আকবর। যাই হোক, ঠকাইছে না? চাইছিলাম তো সর্বগুণে গুণান্বিত একটা বউ। আমার নানিও তো বলতো আমার নাকি কোনো এক রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে, পঙ্খিরাজ ঘোড়ায় চেপে বর আসবে, নিয়ে যাবে রাজপ্রাসাদে। কিন্তু বাস্তব শেষমেশ বিয়ে হলো এক কৃষকের সাথে। বর এলো হেঁটে হেঁটে, মুখে দুটো মধুর কথা তো কখনো শুনতেই পেলাম না, বরং ঝড়ে শুধু কটু অশুদ্ধ আর নোংরা বাক্য। নাজির অবাক হয়ে চেয়ে থাকে, খানিক পরে বলে উঠছে, ওরে বাবা গো, আমি তো তোমার বলো তার পোলাপাইন মানুষ ভাবছিলাম, কিন্তু তুমি দেখি ভালোই বুদ্ধিমান। মুখ দিয়া তো উচিত কথার খই ফোটে। বুদ্ধিমান নয়, বুদ্ধিমতী হবে। জানেনই যখন আমার বয়স কম, তাহলে বিয়ে কেন করেছেন? আপনাকে আমি বিয়ে করতে চেয়েছি নাকি? তোমার দাঁতে পেছন পেছন 2 সপ্তাহ ঘুরছে। তাতে কি? আমার মতামত কেন নেননি? আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না, আমায় জোর করে করা বিয়ে দেওয়া হয়েছে। কেন, প্রেমিকা ছিল নাকি? ছি, এসব থাকবে কেন? তাইলে? আপনাকে পছন্দ নয়। কেন? আপনি খারাপ লোক, আমার ভাইজানের সাথে খারাপ আচরণ করেন আপনি। তোর ভাইজান যখন খারাপ আচরণ করে? আপনি করেন বলেই করে। আপনার ব্যবহারও খারাপ। আর কি খারাপ? সব। বিয়ের সপ্তাহ পার হইল না, তাতে খারাপ করে নাকের পানে চোখের পানে এক করতেছস। এর থেকেও খারাপ তোর কপালে লেখা আছে। মিশ্রির দৃষ্টি শাড়ির দিকে নিবদ্ধ। আপন কেউ সামান্য কিছু বললে তার চোখ ভিজে উঠছে, অথচ নাজিরকে সে আপন বলে মনে করে না, একটুও না। তবুও বিয়ের পর থেকে লোকটা সামান্য চোখ রাঙানি তো তার কান্না পাচ্ছে। এটাই কি সেই 3 কপুলের ক্ষমতা? নাজির দৃষ্টি না সরিয়ে জিজ্ঞেস করে, আব্বার ঘরে গেছিলা? দুপুরে খাওয়ান দিয়েছিলা? না, কেন? কেউ বলেনি। তোমার শ্বশুর কেটে কইয়া দেব, কাল থেকে দুপুরে খাওয়ান তুমি খাওয়াইবা, সকালে রাইতেরটা আমি দেখে নেব। আমার ভয় করে। কেন, ভূত নাকি? উনি কেমন করে যেন তাকায়, মুখ দিয়ে কি সব শব্দ করে। কথা কইতে পারে না, জিব্বার ডকা কাটা। সারাক্ষণ বিছানায় পড়ে থাকায় হঠাৎ মানুষ দেখলে উত্তেজিত হয়ে যায়, কথা কইতে চায়। দেখতে দেখতে অভ্যাস হয়ে যাইব। এমন অবস্থা কিভাবে হয়েছে? কেন, তোমার দাদাই কয় নাই? দাদাজান জানে? জানবো না কেন, করছে তো হয়ই। নাজির ঘর থেকে বেরিয়ে গেল। মিশ্রি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। শেষ কথাটা বোধগম্য হলো না। দাদা করেছে মানে? তার দাদা নিতান্তই ভালো মানুষ, অন্যায় না করলে নিরাপদ কারোর সাথে গলা উঁচিয়ে কথা পর্যন্ত বলেন না তিনি কি না? না, আর ভাবতে পারে না মিশ্রি। নাজির মিথ্যে বলেছে, লোকটা একটা মিথ্যুক। দিনের সব কাজ সেরে স্যামুলদের ফটকের সিঁড়িতে বসে আছে কলিমের মা। মাগরিবের আজান দিলেই চলে যাবে বাড়ি। মর্জিনা নিজের বারান্দায় বসে পান খাচ্ছেন, বিথি বিলি কেটে দিচ্ছে তার চুলে। ঘর হতে ভেসে আসছে বাংলা ছড়ার সুর। মায়ের নির্দেশে সুমা গলা ফাটিয়ে পড়ছে। ফরিদা ঘর থেকে বেরিয়ে এলেন, খুচরো টাকা গুনে বাড়ি দিয়ে বললেন, নে ধর, কাল একটু সকাল সকাল আইয়া পড়িস। কেন, আবার কোনো অনুষ্ঠান আছে নাকি? অনুষ্ঠান না, আয়সার শ্বশুর বাড়ির থাইকা মেহমান আইব, তাই একটু আয়োজন করমু। বিয়ার সময় তো সবাই আইতে পারে নাই, তাই বউ দেহার ওসিলায় একটু দাওয়াত খাইয়া যাইব। বউ দেখার কি আছে, নিজের ভাইয়ের বউ তো, আর না চাচাতো ভাইয়ের বউ। কি যে কস না, আমাগো বাড়িতে আপন ভাই আর চাচাতো ভাইয়ের মাঝে কোনো পার্থক্য আছে? সবাই এক দাদার নাতি নাতনি, রক্তও এক, শাহ বংশের রক্ত। তুই কলিম রে লইয়া আইয়া পড়িস, একেবারে রাইতে খাওন খাইয়া বাড়ির যাবি। কলিমের মা খুশি হলেন বলেই মনে হলো, হেসে বললেন, আমনে আসলে ভালো মানুষ ভাবি, যত দেখি তত অবাক হই।
এই যে গয়না লইয়া নাজির যেই কাণ্ডটা করলো, আপনি কিন্তু একটু রাখলেন না, ঠিকই মায়া দেখাইতেছেন। ফরিদা পিড়ি পেতে বসলেন। গ্রিলে রাখা অর্ধ সমাপ্ত নারকেলের পাতাটা চেনে নিয়ে বুনতে লাগলেন। মৃদু হেসে বললেন, তুই একটু বেশি বেশি কস। কলিমের মা সে কথায় গুরুত্ব দিল না। নজরে পড়ল জগ হাতে কলপার যাওয়া মিস্ত্রিকে। বললেন, এই মাইয়ারে দেখলেই আমার এই বদনামের কথা মনে পড়ে। দুনিয়াতে কি মাইয়ার অভাব পড়ছিল? আমাগো নাজির একটুও ঘাওড়া হইলেও পোলা ভালো, চেহারা সুরাত আর বংশ ভালো। খুঁজলে এর থাইকা 1000 গুণ সুন্দরী চরিত্রবান মাইয়া পাওয়া যাইত। কিন্তু না, ছাউড়া বদনাম রটা মাইয়াই ঘরে আনলো। ছি! বলেই মাটিতে একদলা থুতু ফেলেন তিনি। ফরিদা এক পলক সেদিকে তাকালেন, বিপরীতে কিছু বললেন না। কলিমের মায়ের কণ্ঠস্বর ফাটা বাঁশের মতো, তাই কথাটা ঠিকই কর্ণগোচর হলো মিশ্রের। কোনো দিকে না তাকে দ্রুত হেঁটে প্রবেশ করলো সে কলপারে। দুপুরের খাবার বিকেলে খেয়ে আবারও বাড়ি থেকে বেরিয়েছে নাজির। যাওয়ার আগে মিশ্রিকে ভালো করে বলে গিয়েছে, উঠানের শুকনা কাপড় আন্না ভাস করে রাখবা, জকার কলসিতে পানি ভরে হারিকেন জ্বালাইবা সব ঘরে। আয়া কোনো খুদ পাইলেও খবর আছে। কলসিটা বড় আর ভারী হওয়ায় কাকে নিতে পারে না মিশ্রি, তাই সেটা আগেই ভোরে কোনো মতে হেসে ঘরে নিয়ে গিয়েছে সে। এবার নিজে নিচ্ছে চক। উঠানের মাঝামাঝি আসতে ডাক পড়ল কলিমের মায়ের। ওই মাস্টার বাড়ির মাইয়া দেখাও যাও গো কেন? এখন মাস্টার বাড়ির মাইয়ার পরিচয় আর নাই। অহন অয় সাগো বাড়ির বউ, নাজিরের বউ কইবি। আমি তো নাজিরের বউ হিসাবে মানতেই পারি না। তোর মানা আর না মানায় নাজিরের কি? তাদের কথার মতোই মিশ্রি জগ হাতে এগিয়ে এলো। সব কথা শুনে ফেলা ভীষণ অস্বস্তি হচ্ছে। কলিমের মা সরু দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে নাক সিটকে বলেন, বউ মানুষ নাকফুল পরো নাই কেন? নাক কি ফোড়ানো না? এইটা লইয়াই তো বউ হাতে কাণ্ড হয়ে গেছিল। নাজির কইছিল পরে ফোড়াইয়া দিত। এইগুলো তো বাপের বাড়ি থাইকাই কইরা দেওয়া হয়। কি গো বউ, এত বড় ঘরের মাইয়া হওয়ার পরেও এই অবস্থা কেন? নিয়মের বালাই নাই? দাদি ফোড়াতে চেয়েছিল কিন্তু আমিই দেইনি, ভয় লাগে আমার। ডর লাগলে তো হইবই না। কাইল আমি মিজানের মায়েরে আনতে কমু ভাবি। গ্রামের বেশিরভাগ মাইয়া মানুষেরই নাক হেই তো ফোড়ায়। কইস তবে কাল না পরশু আইতে কইস। বাড়ি ভর্তি মানুষের মাঝখানে এইসব কইতে হইব না। আচ্ছা। নাজিরের কপালটা খারাপ, একে তো বাপ মা নাই, ভাইটাও ঠকাইলো, তার ওপর বউ পাইছে যাতা। কোনো কামের না গো চাচি, রান্ধন বারণ পারে না, বাপের বাড়ির থাইকা ঘর সাজানিও দেয় নাই। আমার বিয়ার সময় আমার আব্বায় আবার সব দিছিল। ফরিদা বিরক্ত হলেন এইসব কথায়। বলেন, ওই তো দেখছি কম দামি কিছু সাজানি, যা 1 বছরের মাথায় ঘুনে খাইছে। সেগুন কাঠ তো দিতে পারলো না। যার সামর্থ্য কুলাইছে তাই দিছে আম্মা, আমার বাপ অত নাম করা বড় লোক না। সবাই মিলে যে তাকে আর তার পরিবারকে অপমান করছে মিশ্রি খুব ভালো করেই বুঝে গেল। রাগ নিয়ন্ত্রণে রেখেই বলল, আমার দাদা ঘর সাজানো থেকে শুরু করে সংসারে যাবতীয় যা যা লাগে সবই সঙ্গে দিতে চেয়েছিলেন, কিন্তু আপনাদের বাড়ির ছেলেই তা নেয়নি, বরং আমায় যেই 6 ভরির হারটা দেওয়া হয়েছিল সেটা পর্যন্ত ফেরত দিয়ে এসেছে। তাই আমার পরিবার নিয়ে অযথা কিছু বলবেন না। মাইয়ার মুহে দেখি কথার ফুল ঝুড়ি। এত বড় মুখ কেমনে করো? তোমার বদনাম কিন্তু এখনো ধামাচাপা পড়ে নাই। কিসের বদনাম? যে অন্যায় করিনি সেই অন্যায়ের দায় আমার নয়। কেটাই দেখছে অন্যায় করছো নাকি করো নাই? নেহাত আমাগো নাজিরের আছিল তাই শেষ রক্ষা হইছে। কতগুলা বিয়াও তো ভাঙছে শুনছিলাম। আস্তে কোন চাচি, নাজিনের কানে গেলে আমার সমস্যা হইব। দুপুরে তার বউরে 2টা কথা কইছি দেখা যেই রাগ দেখাইলো। মিশ্রি সেখানে আর দাঁড়ালোই না, ঘুরে হাঁটা ধরলো ঘরের দিকে। এই মহিলাগুলো জঘন্য। এমন মহিলা সে শেষ দেখেছিল নিজের আপন ছোট ফুপুকে। তারপর দিনের আলোয় আধার ভর করলো। হাঁস মুরগি খোপে ঝুঁকে, গোয়ালের গরু
গোয়ালে রেখে যে যার দরজায় খিল আটল। দূর থেকে বেসে আসতে লাগলো বন্য শিয়ালের ডাক। বিদ্যুৎহীন ঘরে সামান্য হারিকেনের আলোয় মাগরিবের নামাজ পড়ে হাঁটুতে থুতনি ঠেকে ভীতু হয়ে বিছানায় বসে রইল মিশ্রে। হঠাৎ করে তার মন খুব খারাপ হলো। এই বাড়ির মানুষেরা অদ্ভুত আচরণের ছদ্মবেশ, যা লিলিটাও কেমন যেন বৌভাতে ভাব করলো তার পর থেকে এড়িয়ে যাচ্ছে তাকে। মিশ্রি কি খারাপ মেয়ে? তার সাথে কেন এমন করে সবাই? জিজি পোকার ডাকে তার সাথে তাল মিলিয়ে দরজায় টোকা পড়ল। পরপর বেশ কয়েকবার মিশ্রি কাপা স্বরে জিজ্ঞেস করল, কে? তোমার স্বামী ময়না পাখি। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে গিয়ে দরজাটা খুলে দিল মিশ্রি। দৃষ্টিগোচর হলো নাজিরের ক্লান্ত মুখখানা। চোখজোড়া ঘুমের অভাবে বসে গেছে। তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পরনে গেঞ্জিটা আলনায় খুলে রেখে বিছানায় শুয়ে পড়ল সে। মিশ্রি দরজা আটকে এসে মুখের দিকে ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। শিওরে বসে আচমকায় চুলের ভাঁজে হাত রাখল। নাজির চোখ খুলে তাকালো না। ঘটনাটা তার ২৬ বছরের জীবনে এই প্রথম ঘটেছে। ক্লান্ত হয়ে ঘরে ফেরার পর এই প্রথম যত্ন নিয়ে তার মাথায় কেউ হাত বুলাচ্ছে। মিশ্রি জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন? হাটে কাম আসিল। সারাদিন শুধু কাজই করেন, একটু বিশ্রাম নিতে পারেন না? সময় নাই। কেন? বুঝমারা ঘরে দরজা লাগাই বই আসিল কেন? কারো লাগে ভাব জমাইতে পারো নাই? প্রশ্নটায় কিছুক্ষণ মৌন রইল মিশ্রি। নাজির শোয়া থেকে উঠে বসলো, হাত পাখা দিয়ে বাতাস করতে করতে তাকিয়ে থাকলো স্নিগ্ধ মুখখানায়। বলল, কেউ কিছু কইছে? উনি প্রথম দিন বলেছিলেন ওনাকে যেন যা না মনে করে বড় বোন মনে করি, অথচ সবার সামনে আজ আমাকে আর আমার পরিবারকে অপমান করে কথা বলছেন। কেটায়? বড় ভাবি? কি কইছে? বাবার বাড়ি থেকে কিছু দেয়নি। তুমি কি কইছো? ওরা দিতে চাইলেও আপনি নেননি। আর কলিমের মা আমার চরিত্র আর বদনাম রটানোর ঘটনাটা নিয়ে বাজে কথা বলেছে। মাস্টারবাড়ির মাইয়া হইয়া তো বলদ কেমনে হইলা? বিয়া মানে হইল যুদ্ধ, আর শ্বশুরবাড়ি হইল সে যুদ্ধের ময়দান। এখানে জামাই ছাড়া কেউ নিছেন না। আমি এই বাড়ির পোলা, আমি তো কেউ নিছেন না। আর তুমি তো শত্রুর বাড়ির মাইয়া। বলে এমন করবে? বাপের বাড়ি গিয়া কূটনীতি চকল করে শিখাইবা, না হলে শাহবাড়ি তোমার লাগে না। এসব করা ভালো নয়। হে ভালো মানুষ আইসা, কাজ না হয় আমি শিখাই দেবো, চিন্তা নাই। খ্যাপাটা দৃষ্টিতে তার দিকে তাকালো মিশ্রি। যেন ক্ষমতা থাকলে ঝাঁপিয়ে পড়তো এক্ষুনি। নাজির সে দৃষ্টি দেখে আর মনে হাসল। সময় নিয়ে বলল, এ দুনিয়াতে নারীর শত্রু। বদনাম শব্দটা সৃষ্টিও নারী কোলেগে হয়েছে। তো একবার নামের আগে পিছে চরিত্রে বদনামের দাগ লাগলে সে দাগ আর সহজে যায় না। মরার আগ পর্যন্ত লোকে মনে রাখে। তাই মাইশের কথায় দুঃখ পাইয়ে মুখ খুলে বয়ে থেকে লাভ নেই। এই দুনিয়া বড়ই নিষ্ঠুর রে তলমিশ্রী। যত আগে বুঝতে পারবা ততই তোমার জন্য ভালো। আচমকা লোকটার মুখে কঠিন সত্য শুনে আশ্চর্য হয় মিশ্রি। অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। আকাশ আজ মেঘলা। ভোর রাতে থেকে বৃষ্টি আসার আগমনী বার্তা দিয়ে যাচ্ছে প্রকৃতি। উঠোনের এক পাশে এক হাতে 5টা দেশি মোরগ কেটে চলেছেন কলিমের মা। চারপাশে মাছি ফনফন করছে, অদূরে বিথি কুটছে মাছ। গাছের ডালে কাকের দল কা কা করছে, সুযোগ পেলে যেন থাবা মারবে মৃত মাছের গায়ে। সকালের খাবার খেয়ে গিনিরাও শুরু করে দিয়েছে অতিথি আপ্যায়নের আয়োজন। মিশ্রিকে দেখতে পেয়ে মর্জিনা ডাকলেন, ওই মেজুবো, ধরো গরুর গোস্তটা ভালো মতন ধুইয়ে আনো। বাধ্য মেয়ের মতোই ডেকচি ভরা গোস্ত নিয়ে কলপারে চলে গেল মিশ্রি। গোস্তের গায়ে ময়লা ভর্তি কষাই সম্ভবত পরিষ্কার স্থানে কাটেনি। মর্জিনা এবার লিলির উদ্দেশ্যেই বললেন, এই পাউয়াগুলো কাইটা দাও তো বউ, পাউয়া ভাজি করমু। তোমার চাচা শ্বশুরের অনেক পছন্দ। লিলির চোখ মুখে আধার নেমে এলো। বিরক্তি নিয়ে বলল, বাড়িতে এত মানুষ থাকতে আমি কাটবো কেন? তুমি কোন নবাব জাতি যে কাটতে পারবা না? বাড়ির সবাই কাম করতাছে, দেহ না? শ্বশুর বাড়িতে পায়ের উপর পা তুইল্লা বইয়া বইয়া খাওয়া চলবো না। আইও তাড়াতাড়ি। অজ্ঞতা বাধ্য মেয়ে হয়ে লিলিকেও যেতে হলো। বটি আর প্রায় 10টা বড় বড় কাঁচা পেঁপে নিয়ে বারান্দায় পিঁড়িতে গিয়ে বসলো সে। বাড়িতে যেন এক উৎসবমুখর পরিবেশ চলছে। পেঁপে কাটতে গিয়ে হাতের আঙুলের বেশ কয়েক জায়গায় কেটে গেল তার। রাগে দুঃখে সব কয়টার গুষ্টি উদ্ধার করতে লাগলো সে। এসব কি তার কর্ম? তার
মাও বোধহয় এমন কাজ বহুদিন করেনি। বাড়িতে কাজের লোকই সমস্ত কাজ করে। কলিমের মা মুরগি কাটা শেষ করে জিরোতে বসলো। লিলির কাজের ঢং দেখে মুখ ভাকি বলল, এইগুলা এত মোটা কইরা কাটছো কেন? এমনে কাটলে তো ছিকলার লগে সব যাইব গা। তরকারি আর কতটুকু হইব? সুভান ভাইয়ার দুইটা পোলাই আহাম্মক মাইয়া মানুষ ধইরা আনছে। এইসব দিয়া সংসার হয় কখনো? নাজিরের বউটা তো তাও একটু কথা শুনে, কাম না পারলেও কিছু কইলেও চেষ্টা করে। কিন্তু নওশাদেরটা একেবারে বেয়াদব, মুখে মুখে তর্ক করে। কপালের অবস্থাটা দেখ, সারাক্ষণ কুচকাইয়া রাখে। লিলি এদের সাথে মুখ লাগলো না। মহিলাগুলোর মুখের ভাষা খারাপ, তার একার পক্ষে এদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। তবে মা থাকলে অবশ্যই এদের মুখের উপর উচিত জবাবই দিতে পারতো। নওশাদ নাজবুলের সাথে নামার জমিতে কলা গাছে চারা লাগাচ্ছিল। কথাগুলো কর্ণগোচর হওয়ায় বলল, শহরে বড় হয়েছে চাচি, তাই এসব পারে না। ওগো বাড়ির কাম করার লাইগাই আলাদা মানুষ রাখা আছে। ওইসব শহরে চলে, গ্রামে না। নিজের সংসারের কাম মানছে করব কেন? পারে না, এখন আর কি করবেন? আপনারা একটু শিখাইয়া পড়াইয়া নেন। তাই চাই বাপ, কিন্তু তোর বউ শুনলে তো কোনো কথা শুনে না। আমরা কি তার শত্রু? দেওরার পোলার উপর কি আমাগো কোনো অধিকার নাই? ফরিদা বললেন। নওশাদ দুদিকে ঘন ঘন মাথা নাড়ল। চাচির সঙ্গে বিরোধ করে বউয়ের চামচা উপাধি পেতে সে অনিচ্ছুক। বলল, আমি ওরে বুঝাবো বড় চাচি, আপনি মনে দুঃখ নিয়েন না। আর কবে বুঝবি? বিয়ার তো আর কম দিন পার হয় নাই। বিপরীতে আর কিছু বলার মতো খুঁজে পেল না নওশাদ। মিষ্টি গোস্ত ধুয়ে কলপার থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিল। তাকে দেখে নওশাদ ডাকলো। ভাবি, হাঁটতে হাঁটতে লোকটার দিকে এক পলক তাকালো সে। চাহনির ভঙ্গিতে অপ্রস্তুত হলো কিছুটা। জিজ্ঞেস করলো, আমায় ডাকলেন? আপনাকে ছাড়া আর কাকে ডাকবো? বয়সে ছোট হলেও আপনি আমার বড় ভাইয়ের বউ হন, সম্পর্কে বড় সম্মানীয়। লজ্জা আর বিভ্রান্তিতে দৃষ্টি নামিয়ে ফেলো মিশ্রি। এত বড় একটা লোক তাকে ভাবি ডাকছে, আবার আপনি বলে সম্বোধনও করছে। ভাবতে বিস্ময়ে ভরে উঠছে মন। নওশাদ জিজ্ঞেস করলো, ভাই কই? সকাল থেকে একবারও দেখা পেলাম না। বাড়িতে নেই, খেতে গেছে। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে নওশাদ, তারপর সবার উদ্দেশ্যে বলে উঠছে, আমরা আজ বিকেলের ট্রেনে শহরে ফিরে যাচ্ছি। কথা শেষ হতে না হতেই ফরিদা আশ্চর্য হয়ে বলে উঠলেন, কি কস আইস? হ্যাঁ, গতকালই যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি। আগে কইলি না কেন? বাড়তি কুটুম আইব, আর তোরা যাবি গা? এখন যাচ্ছি না, বিকেলে যাচ্ছি। ভাইকে আগেই জানিয়ে রেখেছিলাম। ফরিদা যে অসন্তুষ্ট হলেন বোঝাই গেল। যোগাযন্ত্র শেষে রান্নার আয়োজন শুরু হলো। মিশ্রিকে পাশে বসে ফরিদা তাকে সঁপে দিলেন মশলা বাটার কাজ। কিছুক্ষণ অনভিজ্ঞ হাতে শিলের উপর পাথর পিষতে তালুটা জমাট বেঁধে গেল রক্ত। ফরিদা তা দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাদ দাও এটা, যাও চুলা ধরাও। এইটা তো পারো নাকি? এটাও মিশ্রি পারে না। মুখ ছোট হয়ে গেল তার। ফরিদা নিজেই মশলা বাটতে শুরু করে দিলেন। বাটা মশলা দিয়ে গরুর গোশত ভালো করে মাখিয়ে চুলোয় চাপাবেন। বাড়ির সবাই তার হাতের মাখানো গোশত খেতে ভীষণ পছন্দ করে। মেয়েটার মুখ দেখে আশ্বস্ত করে বললেন, সমস্যা নাই, তোমার অন্য চাচি শাশুড়ি আর জায়ের মতো বকমু না। বস্তা থেকে শুকনা পাতা বাহির কইরা চুলার মুখে ঢুকাও। এরপর কুপি জ্বালাইয়া পাট কাঠির মাথায় আগুন ধরাইয়া চুলার ভিতরে রাইখা ওই পাইপ দিয়ে ফুদাও। যতক্ষণ না আগুন ধরবো ততক্ষণ পর্যন্ত ফুদ দিতেই থাকবা। কথা মতো তাই করতে লাগলো মিশ্রি। আগুন ধরাতে গিয়ে তার পরনের পোশাক ও তার হাতে মুখে লেগে গেল কালি। বহু কসরতের পর শেষমেশ চুলোয় জ্বলে উঠল আগুন। ততক্ষণে মশলা বেচে গোশত মাখানো শেষ। ফরিদার পাতিলটা চুলোয় বসিয়ে বললেন, এবার গা গোসল দিও, যাও। বহুত কাম করছো, একটু পর মেহমান দিয়া বাড়ি ভইরা যাইব, তখন আর গিয়া গোসল করতে পারবা না। নতুন বউ সাইজা নতুন কইরা তৈরি হইও। গয়নাগাটি বেশি বেশি কইরা পরবা কিন্তু। মিশ্রি মাথা নাড়িয়ে উঠে চলে আসে। এই বাড়িতে ভালো মানুষ হিসেবে এই মহিলাকে আপাতত তার
মনে ধরেছে। ঘরে প্রবেশ করতে জগ থেকে সরাসরি মুখে পানি ঢেলে খাওয়ায়। নাজিরকে দেখতে পেল সে। মিষ্টি কথা না বলে আলনা থেকে কাপড় নিতে লাগলো। নাজির প্রশ্ন করল। কয়লাতে গিয়ে গড়াগড়ি করছিল নাকি? মুখের এই অবস্থা কেন? প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিয়ে পেছনে ফিরে তাকালো মিষ্টি। টেবিল থেকে ছোট্ট আয়নাটা নিয়ে মুখের সামনে ধরতে চমকে গেল। কপালে কালি, গালে কালি লেগে আছে। দ্রুত ওড়না দিয়ে মুছতে মুছতে পড়ল। চুলা জ্বালাতে গিয়ে হয়তো লেগে গেছে। বিপরীত থেকে আর কোনো সাড়া না পেয়ে জিজ্ঞেস করল। কোথায় গিয়েছিলেন? কেন, খুব মনে পড়তেছিল? মোটেও না। আচ্ছা, কাপড় রাখার জন্য একটা আলমারি লাগবে। সব কাপড় কি আলনায় রাখা যায়? আর কি লাগবো? বড় একটা আয়না। এই ছোট আয়নায় শুধু মুখ দেখা যায়। বড় হয় না? ড্রেসিং টেবিল আমাদের বাড়িতে আছে। তকে বাড়ি? কোনটা? আমার বাপের বাড়ি। তাহলে আমাকে মারাস কেন? বিয়ের পর তোর বাড়ি এটা। আমাকে বাড়ি মানে জামের বাড়ি। এটা শ্বশুর বাড়ি। একটা দেবো, এটা আমি নিজের পরিশ্রমের টাকায় বাড়াইছি। তোমার শ্বশুর ভিটার ওই পাশেরটা। ও পাশের মাটির বাড়ি? হ্যাঁ। এবার বলেন কবে কিনে আনবেন? টেহা নাই পড়ে। আপনি একটা গরিব লোক। যা বাপের গেছে গায়ে আয়। গরিব লোকের কাছে জ্ঞান বিয়ে দিছে। নেহাত সালিশে সাহায্য করেছিলেন বলে। তোর লাগে বিয়ে দিয়ে দিব? দিয়েছে তো। অন্য কারণ আছে। কলকাটে তোমার শয়তান দাদা লাড়ছে। বইটার শুরুটা অনেক বিষ। একদম এসব বলবেন না, খারাপ হবে কিন্তু। কি খারাপ করবা? বলবো না। বিয়ের আগের রাইতে দুই ভাই বইনে মিললা যে পড়ানোর চেষ্টা করছিল, তা পারছিল কি? সে তো নাজির শাহর বউ হইয়াই হাইতে হইছে। কয়দিন পরে ডজন ডজন পোলাপনের মাও হইয়া যাইব। আতকে উঠল মিস্ত্রি। হাত থেকে গামছাটা পড়ে গেল নিচে। চোরা দৃষ্টিতে পিছু তাকাতে নাজির শব্দহীন হেসে উঠল। তুমি কি ভাবছিল ময়না পাখি? নাজির জানবো না? গ্রামের এমন কিছু নাই যা নাজির জানে না। তোমার আমার মিল উপরে থেকে সেট করা। না হলে তুমি কও পাল্টাইলাম না, বদলাম করলাম না, কখনো কোনো ইঙ্গিত পর্যন্ত দিলাম না। তাও আমার ভাগ্যে আইয়াই কেন পড়লা? তোমার বংশ আমাকেও জাত শত্রু। সে ছোটোবেলা থেকেই এই শত্রুতা দেখে বড় হয়েছে। তোমার ভাইগুলোকে আমার ভাইকে মারামারির মতো শত্রুতা। তাহলে বিয়ে হইল কেমনে? দৃষ্টিতে বিস্ময়ে জমে মিস্ত্রির। নাজির মাথায় চুক্কা মারে। থাক, শুরু মাথায় এত চাপ দিয়ে না বউ। শুধু মনে রাখেন, জন্ম মৃত্যু বিয়া সব আমাকে জন্মের আগে থেকে আল্লাহ লেখা রাখছে। ভাগ্যে না থাকলে কখনো কিছু হইতো না। রিজিকের মালিক আল্লাহ। ধনী গরিব বিষয় না, বিষয় হইতেছে হালাল হারামের। কামাই কম, তবে সব হালাল। বড় মুখ কইরা কইতে পারবা জামের হালাল কামাই খাও। নাজির গামছাটা তার হাত থেকে কেড়ে নিয়ে বেরিয়ে যেতে লাগলো ঘর থেকে। আজ সারাদিন আর কাম নাই, কাপড় গোছাও। আগে আমি গোসল সাইরে আসি। এক লগে করতে চাইলে পিছে পিছে আইতে পারো। সে কথা শ্রবণনালী পর্যন্ত পৌঁছলো না মিস্ত্রির। এই বাড়িতে এসে থেকে এই রহস্যর গন্ধ পাচ্ছে সে কিন্তু কিছুতেই সেই উদ্ঘাটন করতে পারছে না। বুঝ হওয়ার পর বাড়ি ফিরে এই প্রথম নাজির লোকটার সাথে দেখা হয়েছিল তার। পূর্বে কখনো নাম শুনেছিল কিনা তাও ঠাউর করতে পারে না। সত্যিই কি সব ভাগ্য? অবিশ্বাসের অবকাশও অবশ্য থাকেও না। মিষ্টি বরাবরই তকদিরে বিশ্বাসী। গোসলের জন্য বের হলেও কলপার বা পুকুরে পারে নাজির গেল না। গলায় গামছা, লুঙ্গি ঝুলিয়ে বাদরের মতন উঠে বসলো পেয়ারা গাছের উঁচু ডালে। নিচে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ আর সুমা। শোরগোল শুনে মিষ্টি বেরিয়ে এলো ঘর থেকে। স্বামী নামক লোকটাকে গাছের আগায় বসে থাকতে দেখে রাগত স্বরে চেঁচিয়ে বললাম, আপনি না গোসল করতে গেলেন? পেয়ারায় কামড় দিতে দিতে গিয়েও থেমে গেল নাচের। হঠাৎ কিছু মনে পড়া ভঙ্গিতে বললাম, ও হ্যাঁ, বললে গেছি। দেখো কত হরপি হয়েছে, খাইবা? বাজে লোক, এতক্ষণে আমার গোসল হয়ে যেত। আপনার জন্যই দেরি হয়েছে আমার। নাও খাও। বলে একটা পেয়ারা ছিঁড়ে তার দিকে ছুঁড়ে মারল নাজের। মিষ্টি দ্রুত নিরাপদ দূরত্বে সরে গিয়ে পিটপিট করে বকতে বকতে পোশাক নিয়ে কলপারে ঢুকল। কলপারের ছাদ খোলা, ভেতরে দাঁড়িয়ে গাছপালা আর আকাশ দেখা যায়। চারিদিকে ইটের দেয়াল হলেও দরজা টিনের। পেয়ারা গাছটা তার পাশেই। এই তো ওখানেই দাঁড়িয়ে স্পষ্ট নাজিরকে দেখা যাচ্ছে। এমনকি পেছনে ঘুরলেও নাজির ভালো করে ভেতরটা দেখতে পাবে। মিষ্টি আবারও বেরিয়ে এলো। পূর্বের মতো চেঁচিয়ে বলল, নিচে নেমে আসুন। সুমা হাতের পেয়ারাটা অর্ধ খেয়ে আরও চাইল। নাজির এবার একসাথে প্রায় 10-12টা পেয়ারা তাদের দিকে ছুড়ে দিয়ে স্ত্রীর উদ্দেশ্যেই বলল, কেন? গোসল করব। ধরে রাখছে কাটায়। আপনাকে নামতে বলেছি আমি। এক লোকে করবা?
মুখে কিছু আটকায় না? এই গাছের আগা থেকে কলপাড়ের ভেতরে সব কিছু দেখা যায়। কিভাবে গোসল করব? নামেন তাড়াতাড়ি। তাতে কি হয়েছে? জামাই লাগে। পেছনে ফিরে দেখার তো শখ নাই আমার। নিজের রাগে আর কিছুতেই সংবরণ করতে পারল না মিশ্রি। আশেপাশে খুঁজে মাটির কিছু কুণ্ডুলি নিয়ে ছুঁড়ে মারতে লাগলো উপরে। নাজির নড়েচড়ে উঠল, হুমকি দিয়ে বলল, আকাশের নাতিন, জামাইয়ের গায়ে ঢিলছে রোজ। নিচে আইলে কিন্তু পুকুরে লয়ে গিয়া ঘেড়ি ধরেছো মামু। সুমার হাত থেকে ছো মেরে একটা পেয়ারা কেড়ে নিল মিশ্রি, নিশানা বরাবর ধরে ঝাঁঝালো কঞ্চে বলল, ফিতার নাতির আমি ভয় পাই না। না নামলে এই পেয়ারা দিয়ে আজ মাথা ফাটাবো। কয়েক সেকেন্ডের জন্য বোকা বনে গেল নাজির। ফিতা? ফিতা কে ভাবতে গিয়ে আটকে উঠল সে। ছি ছি বলল, তোমার দাদারে ফিতা কইলে? এত বড় সাহস! বেশ করেছি, 100 বার বলবো। আমার দাদা ঝাক্কাস হলে আপনার দাদা ফিতা। এবার নামবেন নাকি মাথা ফাটাবো? হাইসে দাঁড়াও। বইরা ভদ্র কইয়া বোমা ধরাই দিছে। পুরো ঠইকা গেলাম। পোলাপন বলে কিছু কইলাম না শুধু। সুমা এগিয়ে গিয়ে মিশ্রির হাত থেকে নিজের পেয়ারা উদ্ধার করে জামায় মুছল। নাজির নিচে নেমে এলো, উঠানে বসে সকলে এদের কাণ্ড কারখানা চেয়ে চেয়ে দেখছে। কলিমের মা মুখ বাঁকিয়ে চাপা স্বরে বলছেন, খারাপ মাইয়া মানু, কি ব্যবহার জামাইয়ের লগে। মর্জিনা সন্তুষ্ট চিত্তে বললেন, কইছিলাম না বউ আইয়া গোলামের পুতের ঠিক করতে পারবো। একেবারে ঠিক হয়েছে, খুশি হয়েছি। জীবনে অনেক ঘাউড়ামি করছে। নওশাদ নাজমুল পাশাপাশি বসে হেসে লুটুপুটি খাচ্ছে। নাজির ওদের থমকালো। কি রে, খুব আনন্দ লাগতেছে? ঝওড়ার গোষ্ঠী, হাসি থামা। না থামলে দুইটারে ধরে কিলামো। মুখ চেপে ধরল দুজনে। এই হাসি আজ আর থামার নয়। নাজির সরতেই ফের শব্দ করে হেসে দিল। রান্না বান্না শেষ হওয়ার পূর্বে অতিথিরা চলে এসেছে বাড়িতে। ফরিদার বাপের বাড়ির দিকের নিকট আত্মীয় বলতে আছে মাত্র ওই একটা ভাই, তাই তাকেও আজ পরিবার সমেত দাওয়াতে দেওয়া হয়েছে। বোন তো নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে সারা বছর। মিশ্রি শাড়ি হাতে লিলির ঘরের সামনে এসে দাঁড়িয়ে মৃদুস্বরে ডাকলো, লিলি আপা। এসো। মিষ্টি ভেতরে প্রবেশ করে আশেপাশে তাকালো। না, নওশাদ ঘরে নেই, তাই স্বস্তি নিঃশ্বাস ফেলল। কি প্রয়োজন? শাড়ি পরিয়ে দেবে? আমি ঠিক মতো পরতে পারি না। দরজা লাগিয়ে দিয়ে এসো। বিছানায় শাড়ি রেখে দরজায় খিল দিয়ে এলো মিশ্রি। লিলি সাজছিল, চোখে কাজল পরে সেই সাজের সমাপ্তি টেনে শাড়ির ভাঁজ খুলে দেখতে দেখতেই পড়ল, ভীষণ সুন্দর তো। কে দিয়েছে? আমার ভাষণ নিশ্চয়ই। বউ ভাতে উপহার পেয়েছিলাম, তবে কে দিয়েছে তা জানি না। মিশ্রি পেটিকোট ব্লাউজ পরে নিল। লিলি নিজের দক্ষ হাতে শাড়িটা গুছিয়ে পরাতে লাগলো। কুচি ঠিক করে করতে মিশ্রি বলে উঠল, এভাবে পড়াচ্ছ কেন? তবে ও যা কেমন পেঁচিয়ে পেঁচিয়ে পড়ে না, ভাবি চাচিদের মতো করে। আমি ওভাবে পড়াতে পারি না। এভাবে পড়লেই সুন্দর লাগে। কিভাবে পড়তে হয় তা তুমি দেখে শিখে রাখো, পরে নিজ থেকে চেষ্টা করলে পড়তে পারবে। মিশ্রি আর কিচ্ছু বলল না, চুপচাপ মনোযোগ দিয়ে দেখতে লাগলো। লিলি হাতে ধরে পুরো শাড়িটা পরার খুব সুন্দর করে তাকে শিখিয়ে দিল। তারপর কাজল হাতে নিয়ে বলল, এখানে এসে বসো, কাজল পরিয়ে দেই, আরো সুন্দর লাগবে। দ্বিমত করলো না মেয়েটা। কাজল পরলে তাকে সুন্দর লাগে। লিলিও তেমন গাঢ় করে কাজল পরল না, বরং হালকা করে পরালো। মিষ্টি আয়নায় দেখলো নিজেকে, অধরে ফুটে উঠল চমৎকার হাসে। ধন্যবাদ আপা। লিলি প্রত্যুত্তরে শুধু হাসল, কপাল পর্যন্ত খোমচা টানতে টেনে দেখে বলল, যেভাবে আছে সেভাবেই সুন্দর লাগছে। আবার ঘোমটা দিতে হবে কেন? এমনি এতগুলো মানুষের সামনে যাব, যেমন তেমন করে তো আর যাওয়া যায় না। আমি যাচ্ছি, তুমিও চলে এসো। বলি ঘর থেকে বেরিয়ে এলো মিশ্রি। পুরনো মাটির ভিটায় ঘর সংখ্যা 3টি, যার একটিতে থাকে নওশাদ আর বাকি দুটো নাজির গোলা হিসেবে ব্যবহার করে। বারান্দা থেকে নেমে নিজেদের ভিটায় বারান্দায় উঠতেই নাজিরের সাথে দেখা হয়ে গেল। গোসল ছেড়ে বাবাকে খাওয়াতে গিয়েছিল সে। স্ত্রীকে দেখে ভ্রু দুটো কুচকে আপাতমস্তক ভালো করে চেয়ে দেখলো। মিষ্টি 2 হাত পেছনে রেখে দুলতে দুলতে উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করল, আমার কেমন লাগছে দেখতে? বউ বউ না? না, শেওড়া গাছের পেট নেই। অদরে হাসি নিভে গেল মিষ্টি। ললাটে সরু ভাঁজ পড়ল, মুখ ভেঙে বললাম, আপনি আসলেই একটা মিথ্যেবাদী। তুমি বুঝি সত্যবাদী? সত্যবাদী না হলে ওইভাবে মিথ্যে বলি না।
নাজির শব্দহীন হেসে এঁচো প্লেটটা রান্নাঘরে রেখে এলো। থুতনি সমান লম্বা মেয়েটির নরম কবজি ধরে আচমকাই চেনে নিয়ে এলো নিজের অতি নিকটে। এক হাত পিছে ছেঁকিয়ে কপালে শক্ত করে ঠোঁট ছোঁয়ালো। মুহূর্তে সর্বাঙ্গ কেঁপে উঠল মিশ্রের। আশেপাশে তাকে দ্রুত সরে গেল দূরে। লজ্জায় লাল হয়ে যাওয়া মুখখানার দিকে কিছুক্ষণ চেয়ে রইল নাসের। চেতে চেতে পড়লাম। বিয়ের পর একটু বেশি সুন্দর হয়ে গেছে তাল মিস্ত্রি। অবাক হয় মিশ্রে। পরক্ষণে অদরে ফুটে উঠে মুচকি হাসে, যার ফলে থুতনিতে চুল পড়ে। মহিলারা বাড়ির অন্যান্য নারীদের সাথে গল্পে মেতে উঠেছে। পুরুষেরা সাহাবাড়ির বাকি পুরুষদের সঙ্গে ঘরে বসে গল্প করছে। অতিথি বলতে ওই তো আয়শা স্বামী, 3 সন্তান, শাশুড়ি, 2 দেবর, দেবরদের স্ত্রী আর 5 ছানাপোনা। সাথে আছে ফরিদার ছোট ভাই, ভাইয়ের বউ শায়লা আর তাদের 3 ছেলে মেয়ে। বড়টার অবশ্য বিয়ে হয়ে গেছে, বউটা 8 মাসের গর্ভবতী। গল্প গুজব শেষে নারী পুরুষ 2 দল বিভক্ত হয়ে খেতে বসেছে। পুরুষেরা খাবার ঘরে আর মহিলারা বসেছে পারভেজের ঘরে। সিরাজুল্লাহর গলার আওয়াজ অন্যদের চেয়ে একটু উঁচু। কথা বলার ভঙ্গিমাটাও এমন যেন মাইকের বদলে তাকে দিয়েই বিশেষ ঘোষণা পৌঁছে দেওয়া যাবে গ্রামবাসীদের দোরগোড়ায়। খেতে খেতে এই প্রশ্নটা প্রথম তিনি নওশাদের দিকে ছুড়লেন। বহুদিন পর তোর লগে দেখা সাক্ষাৎ হইল। হুনসি শহর থেকে মাইয়া ভাগাই আইনা নাকি বিয়ে করছস? নেকাপড়া কি শেষ? টাম কাজ কিছু করস নাকি এখনো ভাইয়ের ঘাড়েই? ঘর ভর্তি বাইরের মানুষের সামনে অহেতুক প্রশ্নে খাবার গলায় আটকে গেল নওশাদের। নাজির পাশেই বসা, পানির গ্লাস এগিয়ে দিল। চতুরতার সহিত প্রসঙ্গ বদলাতেই বলল, হুঁসি মুদির দোকান দিছেন, নিচে নাকি আবার মুরগির ফার্মও খুলছেন। এত টাকা পয়সা পাইলেন কই? আমার একটু কন। খাওয়ার সাথে সাথে গল্প জমে উঠেছিল যেন, কিন্তু হঠাৎ নাজিরের কথায় বিরক্তির পাঁচ ফুটে উঠল সিরাজুল্লাহর ললাটে। কথার মাঝখানে মনে হয় বাম হাত না ঢুকালে এই ছেলের ভালোই লাগে না। কৃত্রিম হেসে বললেন, আমার আর অত টেহা কই? সাদ্দাম সোহেল যা কামায় তাই দিয়াই চলে। দোকান খুলছি মহাজনের থেকে ঋণ তুললা। শুধু তো অনেক না, কমই। ও, আমার আবার এসব হারাম জিনিস পছন্দ না, তেমন হয় সবার থেকে পিছিয়ে আছি। ভাইয়ের হয়ে যে খোঁচাটা নাজির ফিরিয়ে দিল বুঝতে আর বাকি থাকলো না। সিরাজুল্লাহর বললেন, আচ্ছা, বিয়া তাইতে পারি নাই, টামে আটকায় গেছিলাম। তোর বউ কই? ডাক দিলি? মামা শ্বশুর ননার জামাই অতিথিকেও খাউন বাইরা দিব না? ফরিদা এতক্ষণ এখানেই বসা ছিলেন। লেবু শশা ফুরিয়ে যাওয়ায় ভেতরে গিয়েছিলেন আনতে। কথাটা শুনেই বললেন, ও ভেতরে বেয়ান গো, খাওয়া বাইরা দিতাছে, আমি ডাইকা আনি। নিজের লাগে বউ আনছে মামু, পরপুরুষের খাওয়ান বাইরে দেওয়ানোর লাগে আনি নাই। এগুলো বউয়ের কাম না। দূর বেটা, তুই যে মাঝে মাঝে কি কস না? শত্রু বাড়ির মাইয়া আনছোস, আবার বউ কয়ে ছিলস। কি আর করার কন, সবই কপাল। আমিরুল শাহ ইশারায় বাড়তি কথা বলতে নিষেধ করলেন শাহলোককে। ঘরে মেয়ে জামাই আর তার ভাইরাও রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে আলোচনার স্থান কি এটা নাকি? খাওয়া দাওয়ার পর্ব শেষে উঠোনে এসে চেয়ার পেতে বসেছে সকলে। আয়শার দেবরেরকে নিয়ে পারভেজ নাজমুল গিয়েছে বাইরে হাঁটাহাঁটি করতে। বাচ্চারা সব একসাথে হয়ে দূরে বাগানে ছুটছে। ফরিদা মর্জিনা সমবয়সী নারীদের পেয়ে পান বানিয়ে দিতে দিতে পৃথিবীর নানাবিধ গল্পে মেতে উঠেছে মিশ্রি। আমিরুল শাহর দালান থেকে বেরিয়ে লিলির পিছু পিছু ঘরের দিকে যাচ্ছিল। শায়লা কলপার থেকে বেরিয়ে তাদের দেখে উচ্চস্বরেই বলে উঠলেন, এই তো নাজিরা নৌসাদের বউ, এইদিকে আইও দেখি। ডাকে কেন? খেতে বসেও ইচ্ছে মতো প্রশ্ন করেছে। না শোনার ভান করে ঘরে চলো। কিছু মনে করলে? যা ইচ্ছে মনে করো, আমাদের কি? আমার ঘুমানো প্রয়োজন, একটু পর আবার রওনা দিতে হবে। কথাটা শেষ হতে না হতেই মহিলাটি এগিয়ে এসে খপ করে দুজনের হাত ধরে বগল দাবা করে এগিয়ে গেলেন বাকি পুরুষদের দিকে। নওশাদ থাকলেও নাজির ওখানে নেই। সিরাজুল্লাহ কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছেন। স্ত্রীর কণ্ঠে মাথা তুলে তাকালেন, এই যে সুবাহান, ভাইয়ের 2 পোলার বউ। সকলে উৎসুক দৃষ্টি গিয়ে ছেকলো তাদের দিকে। আমিরুল শাহ মুখ ঘুরিয়ে নিলেন। লোকটা জিজ্ঞেস করলাম, মাস্টার বাড়ির মাইয়া কোনটা? ওই নাম মুখে আনতে নিষেধ করছি না? হ্যার এখন একটাই পরিচয়, শাহ বাড়ির পোলার বউ।
আগে পিছে আর কিছু নাই। তা তোর বউ কোনটা? লিলির হাত ছেড়ে দিলেন শায়লা, মিষ্টিকে টেনে সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এই যে এই মাইয়া, বউ কিন্তু সুন্দর আছে, বয়স কম, কথাবার্তাও কয় একেবারে বইয়ের মতন কইরা। নাজির কিন্তু জিতছে দুলাভাই। জিতছে তো হেরা, আমগো নাজিরের মতন উচ্চবংশীয় পরিশ্রমী পোলা পাইতো কহনে। ভাবি কিন্তু আসলেই অনেক সুন্দর, একেবারে পরীর লাহান। বহুদিন পর এমন পরী দেখলাম। বড়দের মাঝখানে আচমকা কথাটা বলে উঠল সোহেল। বাবার ডান হাত, সে সবসময় বাবার সাথেই থাকে। আমিরুল শাহ কথাটা শুনে ছেলেটার দিকে তাকালেন, কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মিশ্রির দিকে, গলা খাকারি দিয়ে বললেন, তোমরা এইবার ঘরে যাও, আমাগো কথা আছে। পুরুষ মানুষের আলোচনা মহিলা মানুষ থাকা আমার পছন্দ না। অবশেষে হাঁপ ছেড়ে যেন বাঁচল দুজা, কিন্তু সোহেলের দৃষ্টি সরল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের যাওয়ার পথে। টিনের চালে ছুমছুম বৃষ্টি পড়ছে, কোনো এক অদৃশ্য রোষে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। বৈরী প্রকৃতির ছায়ায় ঘর জুড়ে খেলা করছে ঘোর অন্ধকার। দিনের পর দিন এভাবেই কেটে যায়। শ্রাবণের অবসান ঘটিয়ে আগমন ঘটে ভাদ্রের, তারপর ধীরে ধীরে সেও সময় স্রোতে বিদায় নিল। আশ্বিন এসে নিঃশব্দে ছায় নেয় ধরায়। বৃষ্টিতে আধো ভেজা হয়ে দুপুরের রান্না শেষে বাড়ির গৃহিণীরাও স্বস্তি নিঃশ্বাস পেল। ভাতের মার গলিয়ে ভেজা উঠোন পেরিয়ে বড় পাতিলটা ঘরে রেখে এলো মিশ্রি। ফরিদার সাহায্যে এই কয়দিনে সে রপ্ত করে ফেলেছে সাংসারিক অনেক কাজ। চুলো ধরানো, ভাতের মার গালানো, থালা বাসন মাজা থেকে শুরু করে টুকটাক সব কিছু। এখন শুধু রান্না বান্নাটাই যা বাকি। বৃষ্টির তেজ কিছুটা কমতে গোসল সেরে নেয় মিশ্রে, গামছা দিয়ে চুল মুছে ভেজা চুলে খোপা করে কপাল পর্যন্ত ঘোমচা চেনে সে চলে যায় খাবার ঘরে। গরম ভাত, সুগন্ধি লেবু আর দেশি মুরগির ঝোল নিয়ে প্রবেশ করে শ্বশুরের ঘরে। তাকে দেখেই আনন্দে আটখানা হয়ে উঠোন সোবহান আলী শাহ। বাচ্চাদের মতো নাড়তে থাকেন হাত। মিশ্রি গ্লাসে পানি ঢেলে ভাত মাখাতে লাগলো। আজ দেশি মুরগি আর কয়েক পদের ভর্তা তৈরি করা হয়েছে। আপনি তো আবার ঝাল খেতে পারেন না, তাই ঝাল দেওয়ার আগেই আপনার জন্য উঠিয়ে রেখেছিলাম। মাখানো শেষে মুখে লোকমা তুলে দিতে শব্দ করে চিবুতে লাগলেন সোবহান আলী শাহ। প্রথম এই মানুষটাকে মিষ্টি ভয় পেল, এখন আর পায় না। নাজিরি 1 মাস ধরে জোর করে নিজ তত্ত্বাবধানে বাবাকে স্ত্রীর হাতে খাবার খাইয়ে সোবহান আলী শাহ বুঝদার মানুষ। ছেলের হাতে খাওয়ার সময় বাচ্চাদের মতো আচরণ করলো। পুত্রবধূর কাছে বেশ শান্তশিষ্ট থাকেন। মুখের খাবার শেষ করে হয়তো কিছু বললেন তিনি, কিন্তু মিশ্রি কিছুই বুঝল না। দ্বিতীয় লোকমা মুখে দিয়ে আন্তাজি বলল, আপনার বড় ছেলে বাড়িতে নেই। সকালের খাবার খেয়ে বাবু সাহেব সেজে শহরে গিয়েছেন। কেন গিয়েছে আমায় বলে যাওয়ার প্রয়োজন মনে করেনি। খেতে খেতে কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন তিনি। মিশ্রি পুনরায় বলল, তবে এবার কণ্ঠে জমা হলো অভিযোগ, আপনার ছেলেটা একদমই ভালো নয়। কোনো শিক্ষা দীক্ষা দেননি, সারাক্ষণ মুখ দিয়ে পচা কথা বের হয় তার, আমাকে বকে, বাবার বাড়িতেও যেতে দেয় না। মেয়েটা ঠোঁট উল্টানো দেখে সোবহান আলী শাহর মায়া লাগলো। ঘ্যার ঘ্যার আওয়াজ করে বাম হাত নাড়িয়ে ইশারায় বোঝালেন, বললেন, ছেলে বাড়ি ফিরলে আচ্ছা মতো শাসন করবেন তাকে। মিশ্রির কিছুই বোঝে না। খাওয়ানো শেষ করে সাবধানে মুখ মুছিয়ে দিয়ে কিছু ওষুধ সেবন করলো, তারপর উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন যাই, আপনি বিশ্রাম নিন। তা শুনে লোকটার মুখ ভার হয়ে গেল। এই ঘরে একা সঙ্গীহীন জীবন তার একদম ভালো লাগে না, অথচ কেউ যেন বুঝতেই চায় না। শুধু নিয়ম করে 3 বেলা খাইয়ে চলে যায়। মাঝে মধ্যে মায়ের চোখ ফাঁকি দিয়ে ছোট্ট আবদুল্লাহ আসে। বিছানার বসে কি যে গল্প করে সোবহান আলী শাহ ঠিকমতো বুঝতে না পারলেও বেশ আনন্দ পান। আবদুল্লাহ খুশি হয়ে খিলখিল করে হাসে। তবে কয়েকদিন ধরে ছেলেটা আসছে না। মায়ের কাছে ধরা পড়ে গেল নাকি অসুস্থ? কাউকে যে জিজ্ঞেস করবেন সে উপায়টুকু তো নেই। ছেলে ছাড়া কেউই তো বোঝে না তার ভাষা। মিষ্টি ঘর থেকে বেরিয়ে এলো, এঁচো প্লেট ধুয়ে বারান্দায় বসলো। আকাশের মতো তারও মন খারাপ আজ নাজিরের জন্য। ঠিক বুঝে উঠতে পারে না, এ বাড়িতে তার ভীষণ একা লাগে। কেউ হেসে দুটো কথা পর্যন্ত বলে না। নাজির তাকে যতই বকুক কিংবা কাজে ব্যস্ত থাকুক, একটু পর ঠিকই এসে ফাজলামো করে, হাসাহাসি করে,
কিন্তু আজ সকাল থেকেই বেচা বাড়িতে নেই, কখন আসবে কে জানে। ছাতাটাও সঙ্গে নেয়নি। যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন আকাশ ছিল ফকফকা পরিষ্কার, পূর্ব দিগন্তে আলো ছড়াচ্ছিল আগুন সূর্য, অথচ তারপরই নামলো তুমুল বর্ষণ। দুপুরে আর খাওয়ার কথা মনেই পড়ল না মিশ্রের। কেউ একবারের জন্য ডাকলো না তাকে। তুতনিতে হাত থেকে উদাস কিশোরীর ন্যায় বসে রইল সে। এভাবে কতক্ষণ কেটেছে কে জানে। আচমকায় কোথা থেকে ভেসে এলো এক ডাক, ফুপু ফুপু। মিশ্রির ধ্যান ভাঙলো। চতুর্দিকে তাকাতেই দাঁড়িয়ে থাকা সুজাতাকে দেখে দৃষ্টিতে জমা হলো বিস্ময়। পরনে লাল ফ্রক, মাথায় সিংয়ের মতো দুটো ছুটি, চিকন ঠোঁট জোড়া, ঝুলছে টান টান হাসি। কিছু মুহূর্ত থম মেরে নিজের জায়গাতেই বসে রইল মিশ্রি। আকস্মিক ঘটনার সত্যতা টের পেয়ে দৌড়ে গিয়ে মেয়েটাকে জাপটে ধরে অবিশ্বাসের স্বরে বলল, সুজাতা। সুজাতা কিছু সময় চুপ থাকে, পরক্ষণে কই মাছের মতো ছটফট করতে করতে অস্বস্তি নিয়ে বলে, ছাড়ো ফুপু, দম বন্ধ হয়ে যাচ্ছে। তাকে ছেড়ে নিচু হয়ে বসলো মিশ্রি। দুবাহু ধরে জিজ্ঞেস করল, তুই এখানে? মা সিফাতকে ঘুম পাড়াচ্ছিল, সেই সুযোগে আমি চলে এসেছি এখানে। কথাটা শুনে অভিমান জমা হলো মিশ্রির মনে। মুখ ভার করে বলল, এতদিন আসিসনি কেন? মনে পড়েনি আমায়? মা আসতে দেয়নি, দুইবার লুকিয়ে আসতে গিয়ে মেজো চাচার কাছে ধরা পড়ে গিয়েছিলাম। কান্না পেল মিশ্রি। সোজা হয়ে দাঁড়িয়ে ঘরের দিকে হাঁটা ধরল। হ্যাঁ, বাধা তো দেবেই। এখন আমি পর হয়ে গেছি না, এই জন্যই তো 2 মাসে একবার হেলে দুলে সুজাতাও তার পিছু পিছু এলো। চারিদিকে তাকে বলল, কেউ দেখতে আসেনি, সবাই খারাপ। ছোট দাদু রোজ তোমার কথা বলে, দাদা তোমার সাথে দেখা করতেও চেয়েছিল কিন্তু দেয়নি। উপরে নিচু চাং থেকে বয়মে নামিয়ে বিস্কুট বের করে ভাতিজির হাতে দিয়ে প্রশ্ন করে মিশ্রি, কে দেয়নি? জানি না, সবাই এসব নিয়ে গল্প করছিল, আমি তখন শুনে ফেলেছি। পরে মা বকা দিয়ে বলল, এখানে তোর কি কাজ? হাতের বিস্কুট দুটো খেয়ে আবারও হাত পাতল সুজাতা। মিশ্রি পুরো বয়ামটা তার হাতে ধুরি দিয়ে বিছানায় আয়েস করে বসলো। খেতে খেতে গুঁড়া দিয়ে মুখ মাখিয়ে ফেললো মেচা। চিবোতে চিবোতে বলল, তোমার শ্বশুরবাড়ি সুন্দর। হ্যাঁ, তা বলা যায়। বড় বাবার অসুখ। কি অসুখ? মনে হয় জ্বর, ঘর থেকে তেমন একটা বেরও হয় না। মা সেদিন বলেছে বড় বাবাকে বিরক্ত করিস না, তুমি যাবে? না, ডেকেছে নাকি? আহা চলো না, নিজেদের বাড়িতে ডাকতে হবে কেন? তুমি রাস্তা চেনো না? তুমি বসে যে আছো কেন? আমি তো বউই। কার? ভুলে গেছিস? নাজির শাহর বউ, তোর ফুপা হয়। কোথায় ফুপা? জাহান নামে। ওখানে তো মরার পর যায়। সে জীবিত অবস্থাতেই গেছে। আসরের আজান পড়ল। মিশ্রির মাথায় কাপড় দিয়ে সুজাতাকে নিয়ে ঘর থেকে বের হয়ে শিকল আটকে তালা দিল। চারিদিক ভালো করে দেখলো একবার, না কেউ নেই। মর্জিনার ঘর থেকে হাসির আওয়াজ ভেসে আসছে। তারা সবাই গল্পে মশগুল, এখন আর বের হবে বলে মনে হয় না, তাই বলল, চল। কোথায়? বাড়িতে। আগে ওখান থেকে চালটা পেরে দাও। সুজাতা আঙুল তাক করে দেখালো। মিশ্রি সেদিকে তাকালো। মমিনুল শাহর দালানের পাশে বিশাল এক চালতা গাছ। এবার গাছ ভর্তি চালতা এসেছে। বিতির মুখে শুনেছে পূর্বে নাকি এত চালতা কখনো এ গাছে হয়নি, এটাই প্রথম। অত উঁচু গাছ থেকে চালতা পাড়া কি মিশ্রির পক্ষে সম্ভব? চাইলে অবশ্য গাছে উঠা যায়, তবে কেউ দেখলে ঝামেলা হতে পারে। তবুও সুজাতাকে নিয়ে গাছের নিচে চলে গেল সে। না, একটা চালতার নিচে পড়ে। মুখ ভার করে এদিক ওদিক তাকাতে নজরে পড়লো বারান্দায় সারিবদ্ধভাবে সাজানো কিছু চালতা। অদরে হাসি ফুটে উঠল মিশ্রের। সেখান থেকে 5টা চালতা নিয়ে 2টা সুজাতার হাতে ধরিয়ে দিয়ে বললাম, নে এবার চল। সুজাতার খুশি যেন আর ধরেই না। আচার খেতে সে ভীষণ পছন্দ করে, বিশেষ করে চালতার আচার। তবে তাদের বাড়িতে এই চালতা গাছটারই অভাব। মাথায় ভালো করে ঘুমটা টেনে রাস্তা দিয়ে হাঁটছে মিশ্রে। আজ বহুদিন পর বাড়ি থেকে বেরিয়েছে সে। নাজির একটুও বের হতে দেয় না। অসভ্য লোক, যেন বিয়ে নয় বরং তাকে আসামি করে কয়েদখানায় এনে বন্দি করে রেখেছে। এসব মনে পড়লেই লোকটার প্রতি রাগ জন্মায় মিশ্রের। আজান হাওয়ায় একটু পরপর রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে। কেউ মসজিদে, আবার কেউ বা যাচ্ছে দোকান পার হাটে। যেতে যেতেই সকলেই তাদের দিকে একবার হলেও তাকাচ্ছে। শেষমেশ একজন পথ রোধ করে দাঁড়ালো। সুজাতার দিকে তাকে জিজ্ঞেস করলাম, তুই সুজনের মাইয়া না? সুজাতার উপর নিচ মাথা নাড়লো। লোকটা পুনরায় প্রশ্ন করল,
তোর পাশের জন কেডা? তোর মা? সুজাতা জিভে কামড় দিল। না, আমার ফুপু। কোনডা? সুজাতার হাত চেপে ধরলো মিশ্রি। নিচু মাথাটা তুলে সোজা তাকালো লোকটাকে। চিনতে তেমন অসুবিধা হলো না। সেদিন বিচার সভায় এই লোকটা উপস্থিত ছিল। কি যেন নাম, মিন্নত ব্যাপারী বোধ হয়। মিশ্রি আর দাঁড়ালো না, সেখানে পাশ কাটিয়ে সোজা হেঁটে চলে গেল। মিন্নত ব্যাপারী ঘাড় ফিরিয়ে তাদের যাওয়ার পথে তাকে ফিরফির করল। ও, নাজির শাহর বউ। কাঁচা রাস্তায় এখানে সেখানে কাদা পানি জমেছে। পা রাখলেই দেবে যাচ্ছে, নয়তো ছিটকে উঠছে, পোশাক নষ্ট হচ্ছে। বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশের তর্জন গর্জন আর তীব্র বাতাস এখনো থামেনি। সাবধানে পা ফেলে গন্তব্যে পৌঁছে গেল দুজনে। বাড়ির ভিতরে পা রেখে বুক ভরে শ্বাস ছিল মিশ্রি। বহুদিন পর সবকিছু আপন আপন লাগছে। এই তো তার বাড়ি। বিয়ের আগে ছিল, এখন শুধু বাপের বাড়ি। হাতে ধরা চালতাগুলো দালানের সিঁড়ির উপর রেখে শাড়ির আঁচল কোমরে গুজে নেয় সে। মনের সুখে সারা উঠোন জুড়ে দৌড়ে বেড়ায়। ঢিল ছড়ে জলপাই গাছে, সেই ঢিলে জমিনে লুটিয়ে পড়ে একটি আজ পাকা জলপাই। সুজাতা গিয়ে দৌড়ে তা তুলে নিল হাতে, আবদার করে বলল, আরো বেড়ে দাও ফুপু। মিশ্রির কর্ণকুড়ি সে কথা পৌঁছালো না। খাঁচা থেকে সদ্য মুক্তি পাওয়া বিহঙ্গ সে কি করবে তাই যেন বুঝে উঠতে পারছে না। ভেতর থেকে চাচাতে চাচাতে সৈয়দুন্নেসা বেরিয়ে এলেন। কেডাই ঢিল ছড়ে, কার এত বড় সাহস? বাইরে এসে বেশ অবাক হলেন বৃদ্ধা। হঠাৎ থেমে গেল তার তেজতৃপ্ত কণ্ঠস্বর। মিশ্রি দৌড়ে এসে জাপড়ে ধরল দাদিকে, কাঁধে গাল ঘষে আহ্লাদ নিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো বুড়ি? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমনে আইলি? সুজাতা দাম্ভিক কঞ্চে বলল, আমি নিয়ে এসেছি। তাদের কথোপকথনের শব্দে পারুল, দিলারা বেগম, পলিও বেরিয়ে এলো ভেতর থেকে। মেয়েকে দেখতে আহ্লাদে আটখানা হয়ে পড়লেন পারুল। ননদকে দেখে পলির খুশি আর ধরে না। দিলারা আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজলেন, জিজ্ঞেস করলেন, জামাই কই? উত্তর দিল না মিশ্রি। পারুল বিরক্তি নিয়ে বললেন, মাইয়া ডারে কতদিন পর দেখলাম। প্রশ্ন ছাড়ো তো বুবু, আয় ভেতরে আয়। আম্মা মুখটা শুকাইয়া গেছে একেবারে। দুপুরে খাইছোস? দুই দিকে মাথা নাড়ল মিশ্রি। পারুল আটকে উঠলেন, হাই হাই, কেন? কত বেলা হইয়া গেছে, এতক্ষণ ধইরা তুই না খাওয়া? কেমন বাড়ির বিয়া দিছে আমার মাইয়া ডারে, না খাওয়াইয়া রাখছে? হায় হুতাশ করতে করতে রান্নাঘর থেকে থালা ভর্তি ভাত মাছ নিয়ে এলেন পারুল। সিঁড়িতে বসালেন মেঘে। সৈয়দুন্নেসা চাপা স্বরে বললেন, আহা বউ, এইগুলো কেমন কথা? তোমার মাইয়া কি ছোট পোলাপান মানুষ? অন্যেরে কইয়া খাওয়াইতে হইব কেন? নিজের পেটের খাবার নিজে জানে না? শাশুড়ির কথা শুনেও শুনল না পারুল। আচ্ছা করে ভাত মাখিয়ে মেয়েকে খাইয়ে দেওয়ায় মনোযোগী হলেন। এতদিন ধরে মায়ের হাতের বড় বড় লোকমার অভাব বোধ করছিল মিশ্রে। ছোট মামিও অবশ্য খাওয়ানোর সময় এত বড় লোকমায় মুখে ঠেসে দিত, কিন্তু মায়ের মতো কি আর কেউ হয়? খাওয়াতে খাওয়াতে করুণ গলায় পারুল জিজ্ঞেস করলেন, ওইখানে খাওয়ার অনেক কষ্ট না রে মা? উত্তর দিল না মিশ্রে। মুখে খাবার নিয়ে সিফাতের সাথে খোঁচাখুচি করতে সে ব্যস্ত। দিলারা জিজ্ঞেস করলেন, ওই বাড়ির সবাই কি এক লগেই খায় নাকি ভিন্ন? রান্ধন বারণ কেডায় করে? ছোট চাচারা আলাদা খায়, রান্নাঘরও আলাদা। আমরা খাই বড় চাচাদের সাথে। রান্না করে বড় চাচি আর ভাবি। আমি রান্না পারি না বলে রোজ বকে। সব দোষ তোমাদের, তোমরা শেখাওনি কিছুই। দুঃখে পারুলের চোখের কোণে অশ্রু জমলো। স্বামীর ওপর রাগও হলো। অন্য সময় হলে তো মেয়ের জন্য ভালোবাসা উতলে পড়ে, দোষারোপ করে তাকে, যেন মায়ের থেকে মাসির দরদ বেশি। অথচ ঠিকই নিজে ছোট্ট মেয়েটিকে নরকে ঠেলে দিয়েছে। বাম হাত দিয়ে মেয়ের হাতটা টেনে নিলেন। সূচক শব্দ করে উঠল মিশ্রি। পারুল হাতকে উঠলেন, কি হইছে দেখি দেখি। বাম হাতটা চোখের সামনে ধরতে এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি। বুড়ো আঙুলের কাজটায় ঠোসা পড়ে কালচে হয়ে গিয়েছে চামড়া। এবার নিজেকে আর সামলাতে পারলেন না পারুল। গলায় কান্না দলা পাখি এলো। নাক চেনে শাশুড়ির উদ্দেশ্যে অভিযোগের সুরে বলেন, দেখেন আম্মা দেখেন, সুন্দর নরম হাতটার কি অবস্থা হইছে। আব্বাই আর আমনের পোলা মিল্লা আমার মাইয়াডার জীবনটা শেষ কইরা দিছে। চুপ থাও তো,
দুনিয়ার তোমারই শুধু মাইয়া আছে, আর কেউ নেই। গালমন্দ তো করো নাই এই মাইয়ারে, বরং আরও ছোটকালে বিয়া দিয়া দিতে চাইছিলে। এখন যত রং ঢং, কাজকাম করতে গেলে এমন একটু হয়। আমগো কম হয় নাই। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন আমার বয়স আসছিল 11। আমি কি মইরা গেছি নাকি জীবন ধ্বংস হইয়া গেছে? সময় থাকতে কাম শিখাইলে আজ এমন হইতো না। জানে মায় কিছু শেখায় নাই, সেখানে চাচি শাশুড়ি কি শিখাইব? পারুলের মাসি মন সে কথা মানতে নারাজ। সৈয়দুন্নেসা নাতনিকে টেনে তুললেন। আয় দাদার লগে দেখা কইরা আইবি। দাদা জানে নাকি অনেক অসুখ? অনেক না, ওই একটু ঠান্ডা লাগছে। বুইড়া কালে এই ঠান্ডায় অনেক কিছু। আকবর মিয়া বিছানায় আছো আর কাসেম আলীও সেখানেই বসে আছেন, কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। নাতনিকে দেখে বাকিদের মতো তিনিও জান পরানি অবাক হলেন। আসসালামু আলাইকুম দাদাজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কাসেম আলী চট করে পিছু ফিরে তাকালেন। কন্যাকে দেখে গম্ভীর মুখখানায় ঝলকে উঠল সূর্যের মতো হাসি। মিশ্রি এক পলক বাবার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। কথা বলবি না সে? বাবার উপর তার পাহাড় সম রাগ জমেছে। আকবর মিয়া তাকে হাতের ইশারে কাছে ডাকলেন। মিশ্রি এসে বসলো। টুকটাক প্রশ্নের উত্তর দিল মেয়ের ফোলা ফোলা গাল দুটো আর বাঁকা চাহনি দেখে কাসেম আলী তার রাগটা খুব সহজে ধরে ফেললেন। সাফাই দেওয়ার ভঙ্গিতে বললেন, আম্মা কি তার আব্বার উপরে রাগ করে আছে? রাগ করে না আম্মা, কত যে তোমার কথা আমার মনে পড়ছে। মিথ্যে কথা, মনে পড়লে দেখা করতে যেতে চাইছিলাম কিন্তু বারবার গিয়েও বাড়ির কাছ থেকে ফিরে আইছি। শত্রুগো বাড়ি কেমনে ঢুকি? তাহলে শত্রুদের বাড়িতে বিয়ে কেন দিয়েছো? প্রশ্নের উত্তর ভদ্রলোকের কাছে নেই। অসহায় দৃষ্টিতে পিতার দিকে তাকালেন তিনি। আকবর মিয়া বললেন, একলা একলাই ছস দাদু। কার সাথে আসবো? সুজাতা গিয়েছিল আনতে। নাচ জামাই কই? হে জানে? বাড়িতে থাকলে তো জানবে, সেই সকালে শহরে গিয়েছে। তার মানে না জানাইয়াই আইয়া পড়ছস? বাড়ির বাকি মানুষকে গো তোকে কোয়া উচিত ছিল। কাকে বলবো? প্রয়োজন ছাড়া কেউ আমার সাথে ভালো করে কথাও বলে না, শুধু শত্রুর মেয়ে করে দূরে সরিয়ে রাখে। আমি ওখানে আর যাব না। কাসেম আলী পিতাকে আর কিচ্ছু বলতে নিষেধ করলেন। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার, দাঁতের দাঁত পিষে জিজ্ঞেস করলেন, নাজির কিছু কয় না? হ্যাঁ গো। ওনার সামনে কিছু বললে তো? একবার বলেছিল, তাতেই আচ্ছা মতো বকা দিয়েছিল। তারপর থেকে আর সাহস পায় না। যা বলে সব ওনার অগোচরে বলে, আর ওনাকে দেখলেই চুপ। বজ্জাত মহিলা। নাজির কেমন? ভালো না। কেন? কিছু কইছে হারামজাদায়? গায়ে হাত তুলে ওর জান লই আলমু। না, হাত তোলে না, তবে শুধু বকে, কথা শোনে না। এবার কিছুটা নিশ্চিত হলেন কাসেম আলী। দিনটি চমৎকার। বহুদিন পর নিজেকে একজন ব্যক্তিত্ববান পুরুষ মনে হচ্ছে নওশাদের। গত মাসে শ্বশুর বাড়ি ছেড়ে স্ত্রীকে নিয়ে উঠে এসেছে একটি ভাড়া বাড়িতে। এলাকাটা কিছুটা গিঞ্জি, বাসাও হয়তো ছোট, তবে এখানে যেন সে পাচ্ছে রাজ্যের আনন্দ। কারো কাছ থেকে তো অন্তত আর শুনতে হবে না যে সে ঘর জামাই। পুরুষের সম্মান, আনন্দ সবকিছুর মূল যেন এখানেই। আত্মসম্মান ছাড়া পুরুষ মানুষের আর কি বা থাকে এই পৃথিবীতে? লেখাপড়ার পাশাপাশি শহরের এক চিউন গ্যালারিতে পার্ট টাইম চাকরি নিয়েছে সে। দুপুর থেকে রাত 8টা পর্যন্ত চলে সেই কাজ। সকালে বাড়িওয়ালার ছেলে মেয়েকে প্রাইভেট পড়ায়। দুজন এবার উচ্চ বিদ্যালয়ে পরে। কাজ শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে দরজায় কড়া নাড়ল নওশাদ। ততক্ষণে রাত নেমেছে ধরণীতে। ভেতর থেকে দরজা খুলে দিল লিলি। আজ তার চেহারা এক থেকে অন্যরকম, এক জৌলুস ঠিকরে পড়ছে। চোখে মুখে প্রশান্তির ছোট মিষ্টি হাসি। ভেতরে ঢুকতে খানিকটা থমকে গেল নওশাদ। বিছানায় চাদর পাল্টানো, ঘর ভর্তি নতুন আসবাবে। লিলি গ্লাসে করে পানি এনে তার দিকে বাড়ি দিয়ে বলল, নাও খাও, খুব ক্লান্ত লাগছে তাই না? যাও তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আজ গরুর গোস্ত রান্না করেছি। পানির গ্লাসটা ধরল না নওশাদ, সরাসরি প্রশ্ন করল, কে এসেছিল বাড়িতে? মেজু ভাইয়া। এই রেফ্রিজারেটর, খাবার টেবিল, সোফাও কি তারাই দিয়ে গেছে? হ্যাঁ। কেন? কেন আবার?
নতুন সংসার আমাদের, ফাঁকা ঘর দেখতে ভালো লাগে, তাই ভাইয়াকে দিয়ে বাবা সব পাঠিয়ে দিয়েছে। সোফাটা সুন্দর হয়েছে না? আর রেফ্রিজারেটর ছাড়াই বা আজকাল চলে? যৌতুক দিয়ে গেল? এসব আবার কেমন কথা? উপহার এগুলো সব বাবারাই তার মেয়েদের দেয়। কিন্তু তোমার বাবা দিতে পারবে না, তা আমি বই বই করে বলে দিয়েছি। তোমার স্বামী যা রোজগার করে তা নিয়েই তোমাকে খুশি রাখতে হবে। এসব গ্রহণ করার সময় কি আমার সম্মানটার কথা একবারও ভেবে দেখেছিলে? তুমি কি বেশি বলে ফেলছো না? কমই বলেছি। আমার সাথে সংসার করতে হলে এসব তোমার বাবার বাড়িতে গিয়ে ফেরত দিয়ে আসবে। কাল বাড়ি ফিরে যেন এসব আর ঘরে না দেখতে পাই। কথাগুলো বলে যেভাবে এসেছিল তার থেকেও দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে গেল নওশাদ। লিলি কিছু বলল না, দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করার চেষ্টা করলো। এই ছেলেটা যে তার জীবন পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় তা আর লিলির অজানা নয়। তবে লিলিও কম নয়, কিছুতেই এইসব জিনিসপত্র সে ফেরত পাঠাবে না। মেয়ে হিসেবে বাবার থেকে এসব তার পাও না, সেও দেখবে নওশাদ কি করে। তখন সবে সন্ধ্যা। জাহিদ লাঠি হাতে মুরগি ঢোকাচ্ছে খোপে। নাজির বাড়ি পৌঁছতেই দরজা ঝুলন্ত তালাটা দেখে ফ্রিউজোরা কুচকে নিল। চিন্তার ভাঁজ পড়লো ললাটে। তার পিছু পিছু লতিফ, মিল্টন আর দুজন অচেনা লোক কিছু আসবাবপত্র বারান্দা এনে রাখলো। তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ক্লান্ত স্বরে মিল্টন বলল, তালা খুলেন ভাইজান, একেবারে ঘরের ভিতরে রেখা দিয়ে যায়। চাবি আমার কাছে থাকলে কি আমি দাঁড়ায় থাকতাম? পরক্ষণে হাঁক ছেড়ে জাহিদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। তোর ভাবি কই? মুরগিগুলো খোপে ঝুঁকিয়ে হারিকেনের আলোয় একে একে গুনছিল জাহিদ। প্রশ্নটা তার গোনায় ব্যাঘাত ঘটালো। খোপে তালা লাগিয়ে বলল, জানি না, দুপুরে তো বাড়িতেই দেখছিলাম। তালা ছিল কোন থেকে? খেয়াল করি নাই। তাহলে কি খেয়াল করস বদমাস? বাড়িতে ধস গেল লেগা? তোর মারে ডাক। ধমক খেয়ে কাচুমাচু করে মুখ সিঁড়ির কাছে গিয়ে চিৎকার করে ডাকলো সে, আম্মা, নাজির ভাই ডাহে। মর্জিনা ঘর থেকে বেরিয়ে এলেন। ছেলের হাত থেকে হারিকেন নিয়ে ভালো করে সামনে দেখে প্রথমে প্রশ্ন ছুড়লেন, এগুলো কি? ও মা, এত কিছু! আমার বউ কই? আমি কেমনে জানমু? তো কেটাই জানে? দুপুরেও তো দেখলাম তোর বড় চাচির লগে রাঁধছে বাড়ছে, তোর আব্বারে খাওয়াইছে। এর পরে আমি তো গোসল সাইরা ঘরে গেলাম। বিকালে উজু করতে বাহির হইয়া দেখি ঘরে তালা ঝুলে। আমার বারান্দা থেকে চালতাগুলোও গায়েব। ফাঁক পাইরা কেডাই জানি লইয়া গেছে। বড়জন রে জিগা। উচ্চ বাচ্চা শুনে ফরিদাও বেরিয়ে এলেন। চিন্তিত কণ্ঠে বলেন, আমি এতক্ষণ এনেই বয়ে আছিলাম, কই যে গেল মাইয়াডা। কাউরে দিয়া খুঁজতে পাঠামো তারও উপায় নাই। মর্জিনা মুখ বাকি বিড়বিড় করলেন, সারাক্ষণ মুখ দিয়া মিছা কথা কয়, ফালতু মহিলা। ফরিদা নতুন আসবাবপত্র দেখে জিজ্ঞেস করলেন, এইগুলা আনতেই গিয়েছিল, এখন আবার অযথা খরচের কি দরকার আসিল? নাজির এবার চিন্তায় পড়লো, তাই চাচির প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হলো না। যাওয়ার আগে ভালো করে বলে গিয়েছিল বাড়ি থেকে যেন না বের হয়। তবুও মেয়েটা চলে গেল কোথাও। সবচেয়ে বেশি রাগ হলো চাচিদের উপর। রাগত স্বরে বলল, বাড়িতে এতগুলো বেরি মানুষ থাকতো, আমার একটা ছোট মাইয়া দেখে রাখতে পারেন না? যদি আমি আজ বউ খুঁজে না পাই তাহলে আপনাকে খবর আছে। মাথা ঠান্ডা কর নাজির। ফরিদা বললেন। নাজির লতিফের উদ্দেশ্যেই বলল, তো এইখানেই দাঁড়া, আমি দেখি মহারানী কই গেছে। আবার বাপের বাড়ি যায় নাই তো ভাইজান? একলা একলা যাইব গা? খাইমু। মর্জিনা সাই দিয়ে বললেন, আমারও তো তাই মনে হয়, হয়তো বাপের বাড়ি গেছে। কথাটা শুনে রাগের পারো তর তর করে বৃদ্ধি পেল নাজিরের। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ভাইজান, আমি গিয়ে লইয়া আমু ভাবি রে? না, তোরা দুইটাই বাড়ি যা, আমি গিয়ে দেখি। যদি হাসে ওইখানে পাই তাইলে। বাকি কথাটুকু শেষ করলো না নাজির। পকেট থেকে কিছু টাকা বের করে লতিফ আর মিল্টনের হাতে ধরিয়ে দিয়ে জাহিদের উদ্দেশ্যেই বলল, ঘর থেকে টর্চ লাইট এনে দে, আমি না হওয়া পর্যন্ত এই জিনিসের কাছে বয়ে থাকবে। উল্টা পুল্টা দেখলেই ঠ্যাঙ্গামো। জাহিদ দৌড়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে টর্চ লাইট এনে দিল। নাজিরেরটা ঘরের ভেতরেই পড়ে আছে। লাইট নিয়ে ওভাবেই সে বেরিয়ে গেল। বাকিরা দীর্ঘশ্বাস পেল। মায়া হলো মিষ্টির জন্য। মেয়েটার কপালে হাস দুঃখ আছে। ছেলেটা যা রাগ, মাস্টার বাড়ির অন্দরে আনন্দ যেন ঠিকরে পড়ছে। বোনকে পেয়ে ভাইরা কি করবে কি খাবে তা নিয়েই হয়ে উঠেছে অস্থির। মাসুম যেন কোথা থেকে
পোনা ধরে এনেছে। পোনা মাছ মিষ্টি ভীষণ প্রিয়। হলুদ রঙের বৈদ্যুতিক আলোতে খোলা আকাশের নিচে উনুনে সেই মাছ রাতে বসেছেন দিলারা বেগম। ছেলে বুড়োর উঠোনের মাচায় বসে গল্প মেতে উঠেছে। সুজাতা সিফাত করছে খেলা। সিঁড়িতে বসে জেসমিন আর পলির সাথে সাপ লুডু খেলছে মিশ্রি। পরপর 2 বার 97 ঘরে সাপের মুখে পড়ে রেগে গেল সে। অনীহা প্রকাশ করে বলল, ধুর, আর খেলবই না।